ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার নূর স্যার। তোমাদের আজকে আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2020 সালের যে শর্ট কোশ্চেনগুলো আছে, সঠিক উত্তর এবং 1 নম্বরের যে শর্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করব। এবং এখান থেকে আমরা জানি যে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন আসে। তাই যে আমাদের যে প্রিভিয়াস ইয়ার মোটামুটি 7-8 বছরের 2017 থেকে 2024-25 এই যে কয়েকটা প্রিভিয়াস ইয়ার, এগুলো আমাদের অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। তো আজকে আমরা যেটা দেখবো 2020 সালের শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো দেখব। পরবর্তীতে যদি সময় হয় তাহলে আমরা বড় কোশ্চেনগুলো একটু দেখব। তো প্রথমে দেখো, আমাদের 2020 সালের যে মাধ্যমিকের কোশ্চেন পেপার, সেখানে প্রথম কোশ্চেনটা ছিল, তোমরা আমার সাথে সাথে উত্তরগুলো বলবে, ঠিক আছে? তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তোমরা আশা করি সব সিলেবাস কভার হয়ে গেছে। এখন দেখো যে তোমরা কয়টা পারছো এখান থেকে, ঠিক আছে? তাহলে প্রথমে যে কোশ্চেনটা আছে কি বলছে, প্রদত্ত কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না, ঠিক আছে? করবে না বলছে। তাহলে কি কি অপশন আছে? NO আছে, NO2, CFC, CO2। তো আমরা জানি NO2, CFC এই তিনটে কি ওজন স্তর ক্ষয়ে সহায়তা করে। আমরা তিনটে গ্যাসের নামই পড়েছি। শুধু CO2টা কি ছিল, ওই আমাদের ওজন স্তরে ছিল না। কিন্তু CO2টা কোথায় ছিল? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের যে মেইন গ্রিন হাউস গ্যাস, সেটা হলো কি CO2। তার মানে এটা উত্তর হবে কি CO2। আচ্ছা, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য STP-তে PV এর মান কত? আচ্ছা, আমরা কি জানি যে 1 মোল যে কোনো গ্যাসের STP-তে আয়তন কত হয়? 22.4 লিটার হয়। কত 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এখানে কত লিটার বলেছে? 11.2 লিটার, মানে অর্ধেক বলেছে, ঠিক আছে? তাহলে মোল সংখ্যাটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে। এবার আমরা সূত্র জানি কি, PV = nRT, এটা আমাদের সূত্র। পিভির মান বের করার জন্য এখানে পিভির মান চেয়েছে, তো পিভির মান বের করার সূত্র আমরা কি জানি? পিভি = nRT। এন মানেই কিন্তু মোল সংখ্যা, ঠিক আছে? তো এখানে এনের জায়গায় কি হাফ হবে, যেহেতু এখানে হাফ হচ্ছে, তাহলে এখানে হবে কি হাফ RT। হাফ RT, এটাকে যদি আমি পয়েন্ট দিয়ে লিখি তাহলে কি 0.5 RT, ঠিক আছে? এটার উত্তর হবে এটা 0.5 RT। পরে কোশ্চেন বলছে, প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2 তীরচিহ্ন CO2 + 2H2O একটা সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে 10 মোল CH4 পোড়াতে STP-তে কত আয়তন O2 লাগবে। বলছে 10 মোল আমি CH4 পোড়াবো, তার জন্য আমাকে কত আয়তন O2 লাগবে। তো প্রথমে এখানে দেখো, আমি যদি 1 মোল CH4 পোড়াই, তাহলে আমাকে কত আয়তন O2 লাগবে সেটা আমাদের এখান থেকে বুঝতে পারবো। আচ্ছা, O2 এর আয়তন কত হবে? আমরা এমনিতেই জানি কি 22.4 হয়। STP-তে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4। কিন্তু এখানে দেখো 2 আছে, 2 থাকার জন্য এখানে কি 2 গুণ হবে। এটুকু তো বুঝতে পারছো যে এখানে সামনে 2 আছে O2 সামনে, তাই এখানে 2 গুণ হবে। যদি 2 গুণ করি তাহলে কত আসবে? 22.4-এর ডাবল কত হয়? 44.8। তাহলে দেখো এখানে তো 1 মোল আছে না, 1 মোল পোড়াতে আমাদের লাগে 44.8। আমি যদি CH4 পোড়াতে যাই, তাহলে আমাকে কি 44.8 লিটার O2 লাগে। তাহলে এখানে 10 মোলের জন্য বের করতে বলেছে। 10 মোলের জন্য আমি কি করব? 10 গুণ করব। তো এটাকে যদি 10 গুণ করি, 44.8কে 10 গুণ করলে কত হবে? 448, ঠিক আছে? উত্তর কত হবে? 448। তাহলে এটা উত্তর কোনটা হবে? এটা। পরে কোশ্চেন, হ্যাঁ, বলছে প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? রূপো, হিরে, তামা, অ্যালুমিনিয়াম। এখানে তো হিরেই হবে, এটা মুখস্থ রাখতে হবে। এটা তো মানে এমনি কোনো ট্রিক্স নাই বা অঙ্ক না, এটা মুখস্থ রাখতে হবে যে হিরের তাপ পরিবাহিতার মান সবচেয়ে বেশি হয়। তারপর কি বলছে, একটি লাল একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে R ও V প্রতিসরণ কোণ উৎপন্ন করে। তাহলে বলছে প্রদত্ত কোণটি ঠিক। তার মানে আমাদের যে প্রতিসরণ কোণটা দেওয়া আছে, একটা হলো R, লালের জন্য কত হচ্ছে R, আর বেগুনির জন্য কত হচ্ছে V। কোনটা ঠিক বলছে? R = V হবে, R = 1/V, R > V, R <V। কি মনে হয় বল? আমরা কি জানি, যে কোনো প্রিজমে যখন আলো যায়, লাল আলোটা কি সবচেয়ে কম বাঁকে, বেগুনি আলো কি সবচেয়ে বেশি বাঁকে। তাহলে যেটা বেশি বাঁকবে তার প্রতিসরণ কোণটা কি বেশি হবে। সাপোজ এটা যদি আমাদের 90 মানে সোজা রাখতে হয়, লাল আলোটা অল্প বেঁকে যায় আর বেগুনি আলোটা অনেকটা বেঁকে যায়, তাহলে এই কোণটা বড় হবে না এই কোণটা বড় হবে? বেগুনি সবচেয়ে বেশি বাঁকে, মানে বেগুনিটা সবচেয়ে বেশি কোণটা উৎপন্ন করবে। তাহলে এখানে ভিটা কি হবে? আর এর থেকে অনেক বড় হবে, V > R হবে, ঠিক আছে? দেখ অপশন কোথায় আছে, এই যেটা আছে, হ্যাঁ, D নম্বরটা। না,
এখানে কি আর গ্রেটার দেন ভি, এখানে ভি গ্রেটার দেন আর, এখানে চিহ্নটা উল্টে দিছে, আরটাকে সামনে লিখছে। এই জিনিসটাকে যখন আমি আরটাকে সামনে লিখবো তখন চিহ্নটা না উল্টে যাবে, ভিটা সামনে থাকলে এই চিহ্ন হবে, আরটা সামনে থাকলে কি চিহ্নটা উল্টে পাশে হবে। তাহলে এখানে দেখ আরটা যেহেতু সামনে আছে তাই চিহ্নটা এই পাশে হবে, তাহলে এইটা হবে উত্তর। হ্যাঁ, ডি নম্বর। তারপর কি বলছে, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো এবং বলছে এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত ডিগ্রি হয়। আমি যদি বক্রতা কেন্দ্রে কোনো বস্তুকে রাখি সেখানে চ্যুতিকোণের মান কত হয় সেটাই কোশ্চেন। হ্যাঁ, একটু ঘুরিয়ে বলেছে যে আমি বক্রতা কেন্দ্রে একটা বস্তুকে রেখেছি, তার জন্য চ্যুতিকোণের মান কত হবে, 180 ডিগ্রি হবে। কেন 0 ডিগ্রি হবে? এই যে আমাদের দর্পণ একটা যদি বক্রতা কেন্দ্রে রাখি তার আলোটা কি হয়, সোজা যায়, সোজা গিয়ে আবার সোজা ফিরে আসে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আলোটা যাওয়ার কথা ছিল কোন দিকে, এদিকে যাচ্ছে, কোন দিকে, এদিকে। তাহলে এই কোণটা হলো কি আমাদের চ্যুতিকোণ। এটা কত ডিগ্রি হবে, একটা সোজা লাইন কত হয়, 180 ডিগ্রি। এটার উত্তর হবে কত, 180 ডিগ্রি। তোদের মনে টেস্ট পরীক্ষায় এই কোশ্চেনটা ছিল, সেম কোশ্চেন। হ্যাঁ, টেস্ট পরীক্ষাতে ছিল। আচ্ছা, তারপর বলছে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য। এখান থেকে মনে হয় 2 থেকে 3টা কোশ্চেন তোদের টেস্ট পরীক্ষায় ছিল, দেখবি মেলাবি পরে কোশ্চেনটা। বলছে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের কি হবে, একটি বিন্দু একটি গোলাকৃতি, এটা হবে না। দুটি গোলাকৃতি, এটা হবে না। একটি বিন্দু অন্যটি বিস্তৃত, এটা হবে না। দুটি বিন্দু আধান হবে, ঠিক আছে। দুটি যদি বিন্দু আধান হয় তবে কি কুলম্বের সূত্রটা কাজে লাগবে আমাদের। তারপর বলছে কি ফিস্তরের বৈশিষ্ট্য কোনটা, ফিস্তরের বৈশিষ্ট্য কি হবে, তোরা সিম্পল মনে রাখবি ফিস্তার কি হয়, গলতে হবে। ফিস্তার না গললে তো আমাদের সার্কিট নষ্ট হয়ে যাবে। তা গোলার জন্য কি গলনাঙ্ক কম, গলনাঙ্ক কম যেখানে আছে সেটাকে দেখ। এখানে গলনাঙ্ক উচ্চ আছে মানে এটা কাটা, এটা গলনাঙ্ক নিম্ন আছে, এটা হতে পারে। এটা গলনাঙ্ক উচ্চ, এটা কাটা, এটা গলনাঙ্ক নিম্ন, এটা হতে পারে। এখন দেখ রোধে আয়, রোধ কি আছে নিম্ন, রোধ আছে উচ্চ, কোনটা হতে হবে, উচ্চ রোধ হবে, যাতে কি অল্প একটু কারেন্ট গেলেও বেশি তাপ উৎপন্ন হয়, তাই এটা উত্তর হবে। হ্যাঁ, পরে কোশ্চেন দেখ, আলফা কোণে উপস্থিত, আলফা কোণে কি থাকে, একটি প্রোটন একটি নিউট্রন, একটি প্রোটন দুটি নিউট্রন একটি ইলেকট্রন, কোনটা হবে বল। আলফা কোণে কি থাকে, শুধু একটি প্রোটন একটি নিউট্রন থাকে, একটি প্রোটন থাকে, দুটি প্রোটন দুটি নিউট্রন থাকে। হ্যাঁ, ওটা দেখবি লেখা থাকে 2He4 এরকম করে লেখা হয়, He++ লেখা হয়, অ্যাকচুয়ালি He++ লেখা হয়। এই হলো আমাদের কি একটা আলফা কণা, মানে দুটি প্রোটন থেকে দুটি নিউট্রন থাকে। এটা বল, প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তেজস্ক্রিয়তা। পর্যায়গত ধর্ম নয় কোনটা, তেজস্ক্রিয়তা। নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই, নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই, অণু থাকবে না। অণু কখন থাকে না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে অণু থাকে না, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারা কি হয়, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়, আমি যদি জলের মধ্যে দিই সেটা কি টোটাল আয়নে পরিণত হয়। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা হবে সেটা উত্তর হবে, ঠিক আছে। কি কি আছে তড়িৎ, দেখ অপশনগুলো, হাইড্রোজেন ক্লোরাইড HCl, এটা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্যালসিয়াম অক্সাইড CaOH, মিথেন, অ্যামোনিয়া, কোনটা হবে উত্তর বল। বলছে হাইড্রোজেন ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া। তাহলে দেখ এখানে সবগুলো এগুলো সমযোজী যৌগ, আর সমযোজী যৌগগুলো কি হয়, সাধারণত তড়িৎ বিশ্লেষ্য হয় না, মানে মৃদু হয়। তড়িৎ বিশ্লেষ্য হলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়। এবার মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয়, কিছুটা আয়ন উৎপন্ন করে, কিছুটা পরে অণু থেকে যায়। তো এটা যেমন একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তো এটা কি হবে, কিছুটা হলেও অণু থাকবে এখানে। আবার মিথেন তো একদম আমাদের কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হইলেও এটা কি, ওটা তো কিছু পরিমাণ অণু থেকেই যায়, এটা হবে। অ্যামোনিয়া তো হবেই না, শুধু এখানে কি আছে, হাইড্রোজেন ক্লোরাইড হবে উত্তর। তারপরটা, হ্যাঁ, Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক। তোদের টেস্ট পরীক্ষার কোশ্চেন এটা ছিল, দেখিস কি কি অপশন দিছে। 4টা অপশনের মধ্যে একটা, অ্যানোডে ভর বাড়ে, দ্রবণের CuSO4 এর গাঢ়ত্ব কমে, দ্রবণের CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে, আর উপরে একটা অপশন ছিল কি ক্যাথোডের ভর কমে। এটার উত্তর হবে ডি নম্বর। হ্যাঁ, দ্রবণের CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে, কারণ কি হয়, যেই পরিমাণ Cu2+ অ্যানোড থেকে বের হয় সেম পরিমাণ Cu আবার কি ক্যাথোডে গ্রহণ হয়, তাহলে এদিকে আসে এদিকে চলে যায়, আর দ্রবণের মধ্যে একই থাকে। যদি এখান থেকে 5টা নেমে আসে দ্রবণে, 5টা বাড়ার কথা, কিন্তু সমস্যায় 5টা আবার কি ক্যাথোডে চলে যায়।
তাহলে কি ওই মানে আমাদের দ্রবণের মধ্যে কি হয়, গাঢ়ত্বটা একই থাকে, এটা হবে উত্তর। তারপর কি বলছে, সোডিয়াম নাইট্রোক্লোরাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? কি রং উৎপন্ন হয়? কে বলছে গাঢ় নীল? এটা আমাদের H2S এর যে শনাক্তকারী বিক্রিয়াটা আছে, H2S মানে হাইড্রোজেন সালফাইডের শনাক্তকারী বিক্রিয়া, ওই বিক্রিয়াটা এখানে, হ্যাঁ এটা উত্তর হবে বেগুনি। দেখবি H2S এর শনাক্তকারী বিক্রিয়া। তারপর দেখ লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কোনটা? বল। FeO3, Fe2O3, Fe3O4, FeCO3, এটার উত্তর হবে কি Fe2O3। তারপর বলছে কি নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়? কি হবে বল? অপশনগুলো দেখ, CH3CH2OH গেল, মানে ইথেল অ্যালকোহল, CH3CH2 এটা তো হবেই না, CH3COCH3 এটা হবে না, CH3COH, এটা আর এটার মধ্যে একটা হবে, তোরা বল কোনটা হবে? আমরা যে জৈব যৌগ পড়েছিলাম সেখানে ইথেল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের যে বিভিন্ন বিক্রিয়াগুলো পড়েছিস, ইথেল অ্যালকোহলের বিক্রিয়া, অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া, তার মধ্যে ছিল বলছে NaHCO3 এর সঙ্গে বিক্রিয়া করবে, করে কি CO2 উৎপন্ন করবে। এই অ্যাসিটিক অ্যাসিডে ছিল, দেখবি জৈব যৌগের শেষের দিকে, হ্যাঁ জৈব যৌগের শেষের দিকে দেখবি অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াগুলোর মধ্যে এটা একটা ছিল কি, যে NaHCO3 এর সঙ্গে বিক্রিয়া CO2 উৎপন্ন করে। এই বিক্রিয়াটা একটু ভালো করে মনে রাখিস, অনেকবার দেখতেছি তো টেস্ট পেপারটা তো। আচ্ছা নেক্সট, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কি হবে এটা? মিথেন, এটা ঠিক আছে, এটার উত্তর হবে মিথেন। পরে কোশ্চিন, অথবা দিয়ে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। কার্বন ডাইঅক্সাইড, অনেকগুলো হয় আমাদের, কার্বন ডাইঅক্সাইডটা মেইন, এছাড়াও কি কি আছে, মিথেন, CFC, N2O, এগুলো সব হবে। তারপর কি বলছে, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। কি হবে এটা উত্তর? বলছে এমন একটা শক্তির নাম করতে বলেছে যেটা কি করবে, ব্যবহার করলে আমাদের স্থিতিশীল উন্নয়ন হবে। এটা কি হবে? সৌরশক্তি বলতে পারিস, সৌরশক্তি, বায়ু শক্তি, সবগুলো হতে পারে, ঠিক আছে, সৌরশক্তি, বায়ু শক্তি, তারপর ভূতাপীয় শক্তি, বায়োমাস, বায়োগ্যাস, যে কোনো একটা লিখে দিলেই হইল এটা। নেক্সট কোশ্চিন, প্রদত্ত বিবৃতি সত্য মিথ্যা লেখো। কি বলছে এখানে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান সমান হয় না, এটা বেগটা কি 0 থেকে অসীম যে কোনো হতে পারে, বেগটাই ভ্যারি করে, ঠিক আছে, তাহলে এটা মিথ্যা। চার্লসের সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রটির প্রকৃতি কি হয়? মূলবিন্দু কিন্তু সরল রেখা, এটা এবার আসবে না, এবার 2024-এ ওটা আসছে, মানে যে আমাদের 2025 হবে, 2025-এ যে কোশ্চেন সেখানে দেখবি এটা আছে। তারপর কি বলছে, সত্য মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, ঠিক আছে, যখনই ইনভার দেখবি, পৃথিবীতে যত কিছু পদার্থ আছে ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম হয়, তাই বাকিগুলো দেখার দরকারই নেই। এখানে লোহা বলছে মানে কাটা, ইনভার হবে সবসময়ের জন্য, তাহলে এটা হবে কি ভুল। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? এটা হবে কি পার কে, ঠিক আছে, বা K-1, যে কোনো একটা লিখবি। যদি SI বলতো, অনেক সময় SI বলে দেয় যে আয়তন প্রসারণ গুণাঙ্কের SI একক কি, তখন এটা বলবি K-1। যদি বলে CGS বলে কি বলবি ডিগ্রি C-1। আর যদি বলে FPS তাহলে কি ডিগ্রি F-1, সবগুলোর একই রকম। পরে কোশ্চিন, গোলীয় দর্পণে মেরু বলতে কি বোঝায়? গোলীয় দর্পণের যে গোলীয় তলটা যেই বৃত্তের অংশ, তার যে কেন্দ্রটা তাকে মেরু বলা হয়। তারপর কি বলছে, এক্স রশ্মি একটি ব্যবহার লেখো। জীবাণুমুক্ত করতে, তারপর বিভিন্ন কি রোগ নির্ণয়ে, যেমন টিউমার জাতীয় রোগ নির্ণয়ে এক্স রশ্মি ব্যবহার করা হয়। তারপর কি একটি এমন যন্ত্রের নাম করো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎশক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় এমন একটা যন্ত্রের নাম, অনেকগুলো আছে। 1 নম্বর বার্লো চক্র, ডিসি মোটর, এগুলোতে কি হয়, তড়িৎশক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। পরের কোশ্চেন বলছে কি, গৃহস্থালীর বর্তনীতে লাইট তার ছাড়া বাকি দুটি তার কি কি? একটা কি নিউট্রাল তার, একটা আর্থ তার। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া? পারমাণবিক চুল্লি, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ব্যবহার করা হয়? নিউক্লিয় বিভাজনই তো হয়। কোন ধরনের নিউক্লিয় বিভাজনটা? নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন।
এই নিয়ন্ত্রিত কথাটা ভালো করে মনে রাখবি, নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, ঠিক আছে, নিয়ন্ত্রিত। যদি এই সেম কোশ্চেনটাই বলতো কি পারমাণবিক চুল্লি না দিয়ে পারমাণবিক বোমা বলতো, তাহলে হতো কি অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। যেহেতু পারমাণবিক চুল্লি বলেছে তাই এখানে কি নিয়ন্ত্রিত, মানে এটা নিয়ন্ত্রণ করা হয় যাতে বেশি শক্তি উৎপন্ন না হয়। আচ্ছা, বাম দিকের সঙ্গে ডান দিক। প্রথমটা বলছে কি একটি ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়ামোত্তর মৌল কি হবে? নেপচুনিয়াম। হ্যাঁ, এটা হবে এটা নেপচুনিয়াম। 2 নম্বরটা কি বলছে? একটি অভিজাত মৌল, অভিজাত মৌল ক্রিপ্টন। এটা ভালো করে মনে রাখবি। হ্যাঁ, অনেকবার পরীক্ষা দেখবি, অনেকবার দেখবি, আমরা যখন এই টেস্ট পেপার করবো অভিজাত মৌলটা ভালো করে মনে রাখবি। আরটা আমি তোদের মনে ক্লাসের মধ্যে বলি নাই, চালকোজেন মৌল। হ্যাঁ, চালকোজেন মৌলগুলো দেখবি, গ্রুপ 16 মৌলগুলোকে কি বলা হয়? চালকোজেন মৌল বলা হয়। সালফার, এইরকম মৌল, সালফারের যে দেখবি সালফারের লিস্টটা যেটা শ্রেণীটা, ওই শ্রেণীর যতগুলো মৌল আছে তাদের চালকোজেন মৌল বলা হয়। ওটার পরীক্ষা থাকে, আমি হয়তো ক্লাসের সময় বলি নেই ওই সময়। আচ্ছা, তারপর ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়, কি কোনটা হবে? কার্বন বিজারণ পদ্ধতি কোনটার হয়? কোপার আর জিঙ্কের মধ্যে কোনটা? জিঙ্ক হলো কি কার্বন বিজারণ। তারপর কি বলছে? একটাই থাকলো আর কি বলছে কিনা, ধাতু সংকর পিতলে যে ধাতুটি শতকরা পরিমাণ অন্য ধাতুটি শতকরা পরিমাণ থেকে বেশি, তাহলে পিতলে, পিতলে কি থাকে? কোপার থাকে। হয়ে গেল আমাদের সব। পরে কোশ্চেন। হ্যাঁ, ক্লোরোফর্ম আর সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? কোনটি জলে দ্রবীভূত হয় না? জলে কে দ্রবীভূত হয়, সমযোজী না আয়নীয়? সমযোজী। কারণ সমযোজী একটা ছিল কি ধ্রুবীয়, একটা ছিল অধ্রুবীয়। যেগুলো ধ্রুবীয় হয় সেখানে কি আমাদের যে তড়িৎদ্রব্য যেগুলো ধ্রুবীয়তে দ্রব্য হয় না, অধ্রুবীয়তে দ্রব্য হয়। তো এখানে কোনটা হবে? দেখ এখানে কোনটা সমযোজী বল? ক্লোরোফর্ম আর সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড NaCl, NaCl কি সমযোজী? সমযোজী না তড়িৎযোজী? NaCl সমযোজী না তড়িৎযোজী বল? NaCl সমযোজী। কে কে আসছিস? NaCl সমযোজী, NaCl সমযোজী না কি? তাহলে কি সোডিয়াম ক্লোরাইড? কি জানিস না তোরা? কয়েকটা তড়িৎযোজী যৌগের উদাহরণ বলতো, সমযোজী যৌগের উদাহরণ বল। যেগুলো লুইস ডট গঠন চিত্র পড়েছিস সেগুলো সমযোজী। সমযোজী যৌগে লুইস ডট গঠন চিত্র হয়। তো লুইস ডট গঠন চিত্র তো শিখেছিস, CO2-র জন্য শিখেছিস, N2-র জন্য শিখেছিস। তো এগুলো হলো কি সমযোজী যৌগ, আর বাকিগুলো তড়িৎযোজী। তো এটা কি তুই লুইস ডট গঠন চিত্র শিখেছিস NaCl এর? তাহলে এটা সমযোজী যৌগ হবে না, ঠিক আছে? তাহলে এটা সমযোজী না, তাহলে এটা কি জলে দ্রবীভূত হবে? তাহলে কে হবে না? ক্লোরোফর্ম হবে না, ঠিক আছে? ক্লোরোফর্ম সমযোজী, তাই এটা হবে না। পরে বসি। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম? অ্যালুমিনিয়াম। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কাকে? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কে, এটুকু সব হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? পিতলের চামচের উপর আমি কিসে করবো? সিলভারের তড়িৎ লেপন দিব। অ্যানোডে কে ব্যবহার করা হয়? পিতলকে ব্যবহার করা হয়। আর ক্যাথোডে ব্যবহার করা হয় এখানে, মানে প্রথমে যেটা থাকবে সেটা অ্যানোড, এখানে যেটা থাকবে সেটা কি? ক্যাথোড। হয়ে গেল। তারপর কি বলছে? তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? এটা মনে রাখবি, রাসায়নিক শক্তি। এটা মনে করাইছি তোদের, ভালো করে দেখবি, নোটের মধ্যে পেয়ে যাবি। রাসায়নিক শক্তি থেকে কি তড়িৎ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। এটা তো মানে তোকে দেখাতে বলেছে, মানে কি এখানে বলতে মানে বলছে কি হবে। তো এটা ক্ষারীয় হলে কি হবে? আমি যদি লাল লিটমাস দিই সেটা কি নীল হয়ে যাবে, ঠিক আছে? এটা লিখবি। আচ্ছা, তারপর এখানে বলছে শূন্যস্থান পূরণ করো NaOH প্লাস H2S, কি উৎপন্ন হবে এখানে? কি উৎপন্ন হবে? H2 উৎপন্ন হয়ে গেছে। তারা এখান থেকে তোরা এমনিতেও দেখতে পারিস, হ্যাঁ, H2O, এই ওটা চলে গেছে, এই H2টা চলে গেছে, তাহলে এখানে কি থাকবে? NaHS। আচ্ছা, যদি এখানে 2 দিত তাহলে কি হতো বলতো? এখানে যদি 2 দিত, বেশি দিত, তাহলে কিন্তু এখানে Na2H উৎপন্ন হতো। হ্যাঁ, এটা মনে রাখিস, এখানে NaH তখন উৎপন্ন, Na2H উৎপন্ন হতো, আর এখানে 2 অণু জল উৎপন্ন হতো। যদি এখানে 2 থাকতো, যেহেতু এখানে 2 দেয় নেই, তাই এখানে যেটা বললাম NaHS। তারপর ইউরিয়ার একটি ব্যবহার লেখো। আচ্ছা, এটা তো হইলই, কালাজ্বরের ওষুধ প্রস্তুত করতে আমাদের ইউরিয়া ব্যবহার করা হয়, সার হিসেবে ইউরিয়া ব্যবহার করা হয়। প্রোপাননের একটি গঠন সংকেত লেখো। প্রোপানন কি করে রাখবি? এগুলো তো তোদের IUPAC নামকরণ যে শিখেছি সেখান থেকে লিখতে হবে। প্রোপানন মানে 3টা কার্বন থাকবে। ওন কার জন্য হয়?
কিটোনের জন্য, মানে একটা সিও থাকবে, তাহলে মাঝখানে একটা সিও থাকবে, হলো? বাকিগুলোতে কি থাকবে তাহলে? এইচ থাকবে, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা। এটা প্রোপননের একটা গঠন হয়ে গেল। এবার ওটা তো এখানেও থাকতে পারতো, ওটা যদি এখানে বানাতে তাও হতো, কারণ এখানে কিন্তু বলা নাই যে 1 প্রোপনন 2 প্রোপনন। যদি এখানে বলতো 2 প্রোপনন তাহলে এটা একদম কারেক্ট, যদি বলতো 1 প্রোপনন তাহলে এই ওটা কোথায় চলে যেত? হয় এইটার সাথে নাহলে এটার সাথে, যে কোনো একটার সাথে যেত, ঠিক আছে? তা আমাদের কিছু বলেনি, আমরা এটাই আঁকবো, এটা সবচেয়ে ভালো। তারপর একটি বায়োডিগ্রেডেবল, আচ্ছা এটা আছে না, ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। তা ভোলার যে প্রথম জৈব যৌগটা প্রস্তুত করেন সেটার নাম কি? মনে রাখবি ইউরিয়া। প্রথম যে জৈব যৌগটা তৈরি করা হয় তার নাম ছিল ইউরিয়া, ঠিক আছে? এটা উত্তর হবে ইউরিয়া। আরেকটা বলছে কি, একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। স্টার্চ, অনেকগুলো আছে, হ্যাঁ, প্রোটিন, ফ্যাট, লিপিড, স্টার্চ সবগুলো হলো কি আমাদের বায়োডিগ্রেডেবল পলিমার। এই যে আমাদের এই হলো আমাদের কি 2020 সালে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন বলতে শর্ট কোশ্চেনগুলো, ঠিক আছে? তো আমরা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।